পিশাচ পিশাচ। হাতে পায়ে ধরে কত করে বললাম ব্রজবন্ধু বাবু, আমার ভাগ্নেটাকে নিরাশ্রয় করে দেবেন না, অন্তত মাথা গোজার জন্য ওকে একটা ঘরের ব্যবস্থা করে দিন। তো কোনো কথাই আমার শুনলো না। মামা, তুমি আর ও নিয়ে চিন্তা করো না, আমি বরং এবার থেকে তোমাদের বাড়িতেই থাকবো। হ্যাঁ, আরে ব্রজকান্ত ও তোকে নিরাশ্রয় করে দিয়েছে বলে কি তুই আশ্রয়হীন হয়ে থাকবি? তুই তোর মামার কাছে থাকবি। হ্যাঁ, এই শুনুন শুনুন, আমি বলছিলাম যে ওই দীপুদের বাড়িতে কি ও হচ্ছে? দীপু তো, হ্যাঁ। ও তো বাড়ি জায়গা জমি বিক্রি করে দিয়ে চলে গেছে, চলে গেছে? কয়েকদিন ও, আগে চলে গেছে। ধন্যবাদ। কি বদমাইশ ছেলে রে বাবা, বাড়ি জমি সবকিছু বেচে দিল। কি গো সরকারমশাই, আর অমন কুলাঙ্গার ভাইয়ের জন্য তুমি কেঁদে ভাসাচ্ছ? এমন হবে জানলে আমি কখনোই তোমাকে এবারে বউ করে আনতাম না। লোকে শুনলে বলবে কি? হ্যাঁ, ছি 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 ছি, বামুনের ঘরে ছেলে হয়ে শেষে কিনা খুদে ডাকাত। বড় হলে তো হ্যাঁ গা বৌমা, তোমার নাকের ডগায় সবকিছু বেচে বুঝে দিল আর তুমি কিছু জানতেই পারলে না। ছি 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 ছি। ছেলের আর কি দোষ কর্তামা, যেমন বাপ তার তেমনি ছেলে হবে তো। ওই জিতেন বাবু তো শুনলুম শ্যামলাল বাবু 60,000 টাকা বেমালুম গায়েব করে দিয়েছিল, তারপর ধরা পড়ে নাকি চুরির দায় চাকরি যায়। না, আমার বাবা এই কাজ করতে পারে না, সব মিথ্যে, সব মিথ্যে। এসব কথা আপনাকে কে বললো? ওই তো বৌমার মামা গোবিন্দ ভট্টাচার্য, ওই জন্যই তো শ্যামলাল বাবু জিতেন বাবুকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। এ তুমি কোন বংশে বিয়ে দিলে মা? এরপর না আবার তোমার বৌমার কোনো কীর্তি বেরিয়ে পড়ে। দিদি, তুই কিন্তু সীমা ছাড়িয়ে কথা বলছিস। বিকাশ, ধমকে তুই আমার মুখ বন্ধ করতে পারবি, কিন্তু অঞ্জনগরের মানুষের মুখ তুই বন্ধ করতে পারবি না। বেনু, কেন তুমি ওদের ব্যাপারে নাক গলাচ্ছ? নাক গলাবে না কেন সুরেশ? বিনু তো এ বংশেরই মেয়ে, অঞ্জনগড়ের চাটুর্যদের মান মর্যাদার অংশীদার তো সেও। বেশ, তাহলে আপনারা বসে বসে এই চাটুর্য বংশের মান মর্যাদার হিসেব নিকেশ করুন, আমি চললাম। না সুরেশদা, আপনি চলে যাবেন না, আমার ভাই অন্যায় করেছে, তার জন্য দুটো কথা আমাকেই শুনতে হবে। যে অন্যায় তুমি করনি তার জন্য তোমাকে দোষী করবে কেন? নতুন বউয়ের দুঃখে দরদ একেবারে উঠলো। বেনু, চোখটা নিয়ে কথা বলবে না, কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা মনে রাখবে। এই অঞ্জনগড়ের চাটুর্য বাড়ির মেয়ে আমি। তাহলে সেই অহংকার নিয়ে তুমি থাকো, আমি চললাম। শোনো, সুরেশদাকে তুমি আটকাও। সুরেশদা! যাবে আবার কোথায়? ওর দৌড় বালিগঞ্জ অব্দি, ফিরে আবার এখানেই আসতে হবে। দিদি, অঞ্জনগড়ের চাটুর্য পরিবারের মেয়ে তুই ঠিকই, তবে এ বাড়ির বংশমর্যাদার ছিটে ফোটাও তোর মধ্যে নেই। আর ভব্যতাগুলো তোকে আবার নতুন করে শিখতে হবে, পারলে শিখে নিস। সুরেশদা, আপনি বড়, আপনি এভাবে অবুঝের মতো চলে যাবেন? কিন্তু আমার পক্ষে তো আর এখানে দেখা সম্ভব নয়। তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই, তোমার মা আর দিদিকে তোমাদের ব্যাপারে বেশি নাক গলাতে দেবে না, তাহলে কিন্তু তোমাদের জীবন ছারখার হয়ে যাবে। আর বিয়ের দিন দীপুকে আমি কাছ থেকে দেখেছি, ছেলেটা খারাপ নয়, কিন্তু কেন যে ওরা, তুমি খবর নিয়ে দেখো, নিশ্চয়ই এর পেছনে রহস্য আছে। এনিওয়ে ব্রাদার, আমেরিকা থেকে ফিরে এলে আবার দেখা হবে। দাদা, আপনাকে কিন্তু আমার একটা কথা শুনতে হবে। কি কথা? দেখুন, আমি তো এবাড়ির একজন, আপনি যদি ওদের কথায় ভুল বুঝে এবাড়ি ছেড়ে চলে যান, তাহলে আমি ভাববো যে আপনি আমাকেও ভুল বুঝেছেন। না বিকাশ, আমি তোমায় ভুল বুঝিনি, আর আমার মনে হয় না যে তোমায় কোনোদিন ভুল বুঝবো। কিন্তু বিকাশ, আমাকে তো যেতেই হবে। কিন্তু কেন? কেন? উকিল হিসেবে আমি সুপার ফ্লপ ভাই, অলমোস্ট কোনো রোজগারই আমার নেই। তোমার দিদির স্ট্যাটাস আমি মেনটেন করতে পারি না, তাই কথায় কথায় দিদি আমাকে অপমান করে। যাকে সেসব কথা, আসলে আমাদের বিবাহিত জীবনে যেসব বিপর্যয় ঘটে গেছে সে তো ঘটেই গেছে, কিন্তু আমি চাই না যে তোমাদের বিবাহিত জীবনে সেরকম কোনো বিপদ ঘটুক, সেই জন্য সাবধান করে দিলাম। আর একটা কথা বিকাশ, আমার মনে হয় কৃষ্ণার বাবা নির্দোষ, ওর চাকরি যাওয়ার পেছনে
কেউ কোনো ষড়যন্ত্র করেছে। এক্স্যাক্টলি, আমারও কিন্তু সেরকম একটা ধারণা। হুম, দীপু ছেলেটা কিন্তু অতটা খারাপ নয়, ওটাই না? কিন্তু সরকার মশাই কেন? কিন্তু কথা হচ্ছে ওই জমি আর বাড়িটা বিক্রি করলো কাকে? প্রশ্ন সেটাই। সুরেশ দা, আমি তো কয়েকদিনের জন্য একটু মেরকে যাচ্ছি, হুম। আপনি একটু এদিকের ব্যাপারটা সামলান তো। তুমি কিছু ভেবো না বিকাশ, দেখো আমাকে দুটো ইনফরমেশন জোগাড় করতে হবে। হ্যাঁ, তা না হলে ওকে নির্দোষ প্রমাণ করা যাবে না। আর ওকে নির্দোষ প্রমাণ না করতে পারলে কৃষ্ণার মাথার উপর থেকে কলঙ্কের বোঝা নামানো যাবে না। আসলে বিকাশ, সেই জন্যই আমি আজ চলে যাচ্ছি। আমি সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করব, তবেই ফিরে আসবে এই বাড়িতে। ওকে, তুমি নিশ্চিন্তে আমেরিকা যেতে পারো। থ্যাংক ইউ সুরেশ দা, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক টু ইউ টু। থ্যাংক ইউ। ব্রাদার। যাক বাবা, এতদিনে আমার মনস্কামনা পূর্ণ হলো। মাঝি দেখো, পুরুষ দেখো, গৃহ প্রবেশ করবো। হ্যাঁ গো, ছোঁড়াটা আবার ফিরে আসবে না তো? আরে ছোড়াটাকে তো গ্রাম ছাড়া করে দিয়েছি। হুম? বেশি ট্যাপও করলে অঞ্জনগড়ে খবর দেবো, জানো তো ওরা এখনো 50,000 টাকা পায়। সরকার মশাইয়ের কানে 20 মন্ত্র ঢেলে দিয়েছি, গলায় গামছা পরিয়ে একবারে হিড়ির করে টেনে নিয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটা প্রণাম করি। দীপু, কি কাঁদছো কেন দীপু? আমি আমি আর পারছি না সুরেশ দা, আমি আর পারছি না। কি হয়েছে? বিয়ের রাতে সরকার মশাই আমায় ডেকে বললেন আরো 60,000 টাকা যদি না দিতে পারি তাহলে ওরা অত্যাচার করে ওরা আমার দিদির জীবন নষ্ট করে দেবে। এখন মনে হচ্ছে বামুন হয়ে চাঁদে হাত দেওয়াই আমাদের কাল হয়েছে। ভারী সুখের সংসার ছিল আমাদের। আমার জন্ম দিতে গিয়ে মা মারা যায়, ওই দিদিই আমাকে মায়ের মতন করে মানুষ করে। কোনোদিন মায়ের অভাব বুঝতে পারিনি। বাবা সামান্য একটা চাকরি করতেন, কিন্তু কোনোদিন অভাব বুঝতে দেননি। দিদি কলেজে পড়তো, আমি পড়তাম স্কুলে। কৃষ্ণমা, কৃষ্ণমা, মার আমার সব দিকে চোখ আছে। না রে, কি উপায় আছে? সব সময় অন্যমনস্ক। কি যে এত ভাবো? ভাবনা তো টোকে নেই মা। তুই চলে গেলে এই বুড়ো ছেলেটার কি দশা হবে তা ভেবে দেখেছিস? তোমাকে ছেড়ে কোথাও যাবই না বাবা। মা, তুমি আমার ডেকেছো মা? এই দেখ, কি? তোর ইন্টারভিউ চিঠি এসেছে কলকাতা ও থেকে। দেখি। তোর কাকা বড় কোম্পানিতে তো চাকরির ব্যবস্থা করেছে। হ্যাঁ মা, বিরাট কোম্পানি। শুক্রবার দিন আবার ইন্টারভিউ। শুক্রবার না, আজ হলো কি বুধবার। দাঁড়া, সরকার মশাইকে বলে তোর যাওয়ার ব্যবস্থা করছি। সেই ভালো। মা, আমি একটু ঘুরে আসি। এই ভর দুপুর বেলায় আবার কোথায় বেরোবি? নয়নপুরের গোলাপ দেখতে। শুনেছি নাকি অপরূপ সুন্দরী। অপরূপ সুন্দরী গোলাপ? হ্যাঁ, গোলাপ। ওই যে হ্যাঁ, এই বোটানি বইতে লেখা আছে, বুঝলে? ওই ফুল, ফুল হচ্ছে স্ত্রীলিঙ্গ। তা ওই গোলাপও স্ত্রীলিঙ্গ। ওই যে গো, ওই লোকে বলে না ওই হ্যাঁ, গোলাপ সুন্দরী। কি জানি বাপু, ফুল তো চিরকালই জানি ফুল। তার আবার ছেলে মেয়ে ভেদাভেদ আছে নাকি? জানার কি আর শেষ আছে মা? জানার কোনো শেষ নেই। আর সেই জন্যই তো আইজ্যাক নিউটনের মতো অমন জ্ঞানী ব্যক্তিও বলেছেন যে আমি এখনো জ্ঞান সমুদ্রের নুড়ি কুড়োচ্ছি। আহা মা, আমি যাবো আর আসবো। তুই কি নুড়ি কুড়োতে চললি নাকি? মা, অঞ্জনগড়ের সমুদ্র কোথায়? তাহলে তো এখন আমাকে দীঘা কিংবা পুরী যেতে হয়। তুমি এই বইটা ধর। এখানে ওই গোলাপ ফুলের উপর চ্যাপ্টারটা খুব মন দিয়ে পড়ে ফেলো। আর আমি ততক্ষণ নয়ন ভরে নয়নপুরের গোলাপ দেখে আসি। বটানি, নয়নপুরের গোলাপ, ইকোনমিক্সে এমএ পাশ করে শেষ পর্যন্ত গোলাপ বাগানের মালি হবে নাকি? কাকে চাই? আচ্ছা, এটা কি জিতেন বাবুর বাড়ি? আগে হ্যাঁ। ও,
ওনার সঙ্গে একটু দরকার আছে, ডেকে দেবে? কিন্তু বাবা তো কাজে গেছে। আসলে অনেক দূর থেকে এসেছি তো, খুব মুশকিলে পড়ে গেলাম। খবরটা খুবই জরুরি। ভেতরে কি দেখছেন? হ্যাঁ? না মানে, কে এসছে রে দীপু? বাবার কাছে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। আচ্ছা ওই ভদ্রমহিলা বোধহয় তোমার পিসিমা? আগে না, উনি আমার দিদি হন। ও আচ্ছা আচ্ছা, আসলে ওনার গলার শটটা অনেকটা পিসিমার মতো। শুনুন, বাবা বাড়ি নেই, আপনি এখন আসতে পারেন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বরং একটা কাজ করো, ওই দিদিকেই বরং একবার ডেকে দাও, কথাটা ওকেই বলে যাই। ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা। কি তুমি? কি ব্যাপার? হ্যাঁ আমি, ভেতর আসতে বলবে না? এসো। এসো। তোমার তো সাহস কম না, তুমি একদম বাড়িতে এসে হাজির হয়েছো। না না, প্রথমে তো আমি কলেজে গিয়েছিলাম, তা সেখানে মঞ্জু মিতারা বললো তোমার নাকি প্রথম দুটো পিরিয়ড অফ, তাই সোজা বাড়ি চলে এলাম। তুমি ওদের কাছে আমার কথা বললে? আরে দূর, ভয় পাচ্ছ কেন? দুর্ধর্ষ অ্যাক্টিং করে সবাইকে একদম ভড়কে দিয়েছি। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ এসো। দীপু শোন, জানা একটু হাড়ুমারের দোকান থেকে মিষ্টি নিয়ে আনা। পারবো না। কত দূর থেকে এসেছেন বলতো, মিষ্টি না খাওয়ালে বাবার বদনাম হবে না? হোক, লোকটা ভালো নয়। কেন, কি করেছে? তুই যখন ডাকলি আমাকে বলে কি তোমার পিসিমা। আরে তুই হাসছিস? জানিস জানিস, আরো বলেছে, বলে কি তোর তোর গলা শোনা নাকি পিসিমাদের মতো। বাদ দে ওসব কথা, গাইয়া হেটুরে লোক তোর মতো স্মার্ট ছেলের সঙ্গে কথা বলতে জানেই না। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু এর পরে আর কোনোদিন এভাবে কথা বললে কাঁচা পেয়ারা মেনে না মাথায় আলু করে দেবো। দে টাকা দে। এই নে, কিন্তু তাড়াতাড়ি আসবি। হুম। মাকে কিছু বলেছো? বলবো বলবো করেও বলা হয়নি। তোমার মা যদি রাজি না হয়? তোমাকে দেখলে অরাজি হওয়ার কিছু নেই। কিন্তু শোনো শোনো, আমি কলকাতা যাচ্ছি ইন্টারভিউ দিতে, মনে হয় চাকরিটা হয়ে যাবে। ওখানে গিয়ে তোমাকে রোজ একটা করে চিঠি দেবো, উত্তর দেবে তো? দিদি। হুম। দিদি, হারমোয়ারা রাজভোগ খুব বিখ্যাত, নিন খান। হ্যাঁ খাই। দিদি আমি খেলতে যাচ্ছি। হ্যাঁ। তোমার ভাইটি একটি বিচ্ছু। আমাকে বিস্ময় বলেছো, তাই ও রেগে গেছে। কিন্তু যতই রাগু, সবচেয়ে ভালো মিষ্টিটা তোমার জন্য নিয়ে এসেছে, খাও। অপূর্ব টেস্ট, দুর্দান্ত। কি হলো তোমার? কি হলো? কি হলো তোমার? আমি বাপের জন্য এত ঝাল রাজভোগ খাইনি, জল দাও। রাজভোগে ঝাল? ওরে বাপরে, ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, ওরে বাপ, বাপরে বাপ, চোখ মুখ জ্বালা করছে একদম। কানপান গরম হয়ে গেল। আরে হ্যাঁ, ভালো কথা। তোমার ওই গোবিন্দ, ওর কাজ কদ্দূর এগোলো? আগে ভালোই এগোচ্ছে, যা মনে হয় সামনের মাসেই শেষ হয়ে যাবে। কাজটা যদি ভালো হয় তো আরেকটা ওই গুদাম বাড়াবো বলেছি না, ও কাজটা ওকে দিয়ে দাও। আগে আপনি যা বলবেন। ভালো কথা। তোমার নিজের জন্য কিছু ভেবেছো? আমার জন্য আর কি ভাববো, 30টা বছর আপনার এখানেই কেটে গেল, বাকি জীবনটাও আপনার কাছেই কাটবে। সে তো বুঝলাম, তোমার তো বিবাহযোগ্য একটি কন্যা আছে। আগে হ্যাঁ। তার ভবিষ্যতের কথা কিছু ভেবেছো? আগে বিয়ে পাশ করলে একটি ভালো পাত্র দেখে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে পাত্র তোমার হাতের মুঠোয়। এখন থেকে সম্বন্ধ দেখা শুরু করো, সুপাত্র পাওয়া এত সহজ না। আমি বরং ওই গজেন ঘটককে পাঠিয়ে দিচ্ছি, ওর সঙ্গে কথা বলো, ওর হাতে অনেক ভালো পাত্র আছে। আগে আপনি যা বলবেন।
কন্যা দায় বড় বিষম দায় জিতেন, এই দায় থেকে বড় সহজে উদ্ধার পাওয়া যায় না। এই যে আপনি এইখানে, আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আপনার সঙ্গে একটু কথা ছিল আমার। এটা এখানে বসেই বলুন না, চা খেতে খেতে কথা বলা যাবে। এই চায়ের দোকানে বসে হ্যাঁ, ওই একটা চা দাও। বল বল। কথাটা হচ্ছে, আমাকে কন্যা দায় থেকে উদ্ধার করতে হবে। উদ্ধার করাই তো আমার কাজ। কন্যাদায়গ্রস্ত পিতাদের কন্যাদায় থেকে উদ্ধার করাই হলো গজেন ঘটকের পবিত্র ধর্ম। তাছাড়া আপনার মেয়ে তো শিক্ষিতা, তারপর ফর্সা গায়ের রং, তারপর হচ্ছে নম্র স্বভাব এবং গৃহকর্মের নিপুণা। থাক থাক, অত আর বিশেষণ দিতে হবে না। মেয়ের বাপ হিসেবে নিজে শুনতেই লজ্জা করছে। না 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 না, কষ্ট কথা তো কোনো কষ্ট নেই তো। তা সে যাক। আচ্ছা, ছেলেটি কিরকম বলুন তো? রত্ন, হীরের টুকরো ছেলে, উচ্চ শিক্ষিত। হ্যাঁ, তারপর ওই বিরাট মানের চাকরি করে। আপনার এই কোম্পানি থেকে বিলেতে পাঠাচ্ছে। এক বোন ছিল, তার বিয়ে দিয়ে দিয়েছে। আপনার এই বংশের একমাত্র পুত্র সন্তান। মা আছে, বাবা নেই। তাহলে কথা কবে বলবেন? কালই? হ্যাঁ, কাল আমি আপনার গদিতে চলে যাচ্ছি, ওখান থেকে দুইজনে একসঙ্গে চলে যাবো। কেমন? ও ভালো কথা, মেয়ের ছবিটা নিতে ভুলে যাবেন না। আপনার মেয়ে সুন্দরী, সত্যি খুব সুন্দরী, আমার পছন্দ হয়েছে। আমার মেয়ের অনেক জন্মের পুণ্যফল যে সে আপনার পায়ের নিচে ঠাঁই পাবে। সব কথাই তো হলো। এবারে যদি আমাকে দেনা পাওনার কথাটা বলেন। দেনা পাওনা? সৎ ব্রাহ্মণ হয়ে আমি আমার ছেলের বিয়েতে দেনা পাওনার কথা বলবো? আপনি আপনার খুশি মতো মেয়েকে সাজিয়ে পাঠিয়ে দেবেন। সরকার মশাই, বলুন কর্তামা। জিতেন বাবুকে এবারে রীতিনীতিগুলো আপনি ভালো করে বুঝিয়ে দেবেন, আর আপনি আগামীকাল মেয়ে দেখাবার ব্যবস্থা করুন। অবশ্য অঞ্জনগড়ের চাটুর্জি বাড়ির রীতিনীতিগুলো যদি আপনার পছন্দ হয়। আচ্ছা, আমি উঠি তাহলে, আপনারা সব কথাবার্তা ঠিক করে নিন। ও হ্যাঁ, ওই বিয়ের 1 মাস আগে ক্যাশ 50,000 টাকা ছেলের নামে ব্যাংকে জমা করে দিয়ে রসিদটা আমাকে দিয়ে যাবে। কিন্তু উনি যে বললেন টাকা পয়সা কিছু নেবেন না। উনি তো নিচ্ছেন না, ছেলের নামে ব্যাংকে জমা হচ্ছে। আসলে এবারই রীতি হচ্ছে, মেয়ের বিয়েতে যে টাকাটা ব্যাংক থেকে বেরোবে, ছেলের বিয়েতে সেই টাকাটা ব্যাংকে ভরে দিতে হবে। আর এই কথা তো আপনাকে আগেই বলেছিলাম জিতেন বাবু। ঠিক আছে, এবারের রীতিনীতি মেনেই কাজ করার চেষ্টা করব। আমি আপনাকে 3-4 দিনের মধ্যেই পাকা কথা দিয়ে যাব। হ্যাঁ, ওই 3-4 দিনের মধ্যেই ঝুলিয়ে রাখবেন না। আবার অনেক সুন্দরী মেয়ে লাইন দিয়ে আছে তো। আরে কি বলছো কি তুমি জিতে? আজ 30 বছর ধরে তুমি আমার এখানে চাকরি করছো, নিজের রক্ত দিয়ে তুমি ব্যবসাকে গড়ে তুলেছো। তোমার মেয়ের বিয়ে মানে আমার মেয়ের বিয়ে, যা টাকা লাগে আমি দেবো। যাও, তুমি বিয়ের কথা পাকা করে এসো। শ্যামলাল বাবু, আপনি মানুষ নন, আপনি ভগবান। আপনি ভগবান। কি করছো? এই শুনছো? দেখো কেমন নাক ডাকছে, বলে শুনছো? কি গো, ঘুমোলে নাকি? কি হয়েছে? কি আর হবে, এদিকে তোমার মেয়ে দিন দিন ধিঙ্গি হয়ে উঠেছে, আর ওদিকে কৃষ্ণার বিয়ে সব ঠিকঠাক। তুমি দেখে নিও, সামনের মাসে ঠিক বিয়ে দিয়ে দেবে। কোথায়? কোথায় আবার? চাটুর্যদের বাড়ির ছেলের সঙ্গে। চাটুর্যদের বাড়ি? সে কি গো, তারা তো অনেক বড় লোক। তাহলে আর বলছি কি,
কিন্তু জিতেন্দ্র তো আমাকে বিয়ের কথা কিছু বলেনি। বলবে কি করে? তুমি যদি বাগড়া দাও। আমি বাগড়া দেব? আমার ভাগ্নির বিয়েতে আমি বাগড়া দেব? সত্যি জিতেন্দ্র আমাকে এতখানি নিচু মনের মানুষ ভাবলো? তোমার জামাইবাবুটি বাড়ি থেকে দেখতে খুব ভালো মানুষটি, ভেতরে ভেতরে তোমাকে হিংসে করে। এই বিয়েটার কি ব্যবস্থা করেছে বলো তো? কে আবার? গজেন ঘটক। গজেন ঘটক? জিতেন্দ্র আমার উপরে টেক্কা দেবে? আমার মেয়েও সুন্দরী, কালকেই আমি ওই গজেন ঘটকে ডেকে পাঠাবো। শিবর শিবর শিবর, আমার নাম গোবিন্দ ভট্টাচার্য। ওই চ্যাটার্জি বাড়িতেই আমি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করব। আপনার মেয়ের যা রূপ অত হালকা গয়না মানাবে না। এই সীতাহারটা নিন, দারুণ মানাবে। সবই তো বুঝতে পারছি, কিন্তু আমার পকেটের অবস্থাটা তো তুমি বুঝবে। সামর্থ্যের বাইরে গিয়ে তো আমি কিছু গড়াবো না। অত বড় লোকের বাড়িতে বিয়ে দিচ্ছেন, সেই মতো গয়না দেবেন না? মানাবে কেন জিতেন না? জানি, কিন্তু গয়না তো তুমি বিনা পয়সায় দেবে না, তাই ধার বাকিতে হলে সে তো আমাকেই শোধ করতে হবে। টাকা পয়সা নিয়ে তো ভাবছেন কেন জিতেন দা? আপনার মনিব শ্যামলাল বাবু রয়েছেন, টাকা পয়সা তো উনিই দিয়ে দেবেন। তা হয়তো দেবেন, কিন্তু ওকে না জিজ্ঞেস করে তো আমি অর্ডার দিতে পারবো না। জিজ্ঞেস করতে হবে না, উনি নিজেই আমাকে বলে গিয়েছেন। কি বলেছেন? বলেছেন আপনার পছন্দ মতো গয়নার অর্ডারগুলো নিয়ে নিতে, টাকা পয়সা উনি বুঝবেন। না না, উনি দিচ্ছেন বলে যে আমাকে সব লুটে পুটে নিতে হবে তার তো কোনো মানে নেই, নিতাই। যাই হোক, আমার সামর্থ্য অনুযায়ী এগুলো বলে গেলাম, তারপর দেখি বাকি কি করা যায়। চলি। নমস্কার। আর 1 মাস ট্রেনিং এর বাকি, তারপর বাড়ি ফিরবো। এবারে গিয়ে মাকে তোমার কথা জানাবো, আর তারপর বাবা আমার বিয়ে ঠিক করেছেন। ঠিক এই সময় তুমি কলকাতায়। বুঝতে পারছি না আমি কি করব। বাবাকে কি আমি সব কথা খুলে বলবো? তোমার উত্তরে আশায় রইলাম। বুঝতে পেরেছি আপনার কথা, কিন্তু বড্ড দেরি করে ফেলেছেন যে। ইতিমধ্যে জিতেন বাবুর সঙ্গে সমস্ত কথা পাকা হয়ে গেছে। তবে কি জানে, আমার জামাইবাবুর অত টাকা নেই, তাই কথা পাকা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি একবার আমাকে ওখানে নিয়ে চলুন, তারপর দেখি কার সঙ্গে সম্বন্ধটা পাকা হয়। হ্যাঁ, চাটুজ্জে গিন্নি টাকার পিশাচ ঠিক, তবে কথার খেলাপ করে না। বুঝতে পেরেছেন রবীন্দ্রনাথ বাবু? রবীন্দ্রবাবু কি? আমার নাম গোবিন্দবাবু। ভুল হয়ে যায়, তবে কাছাকাছি বলেছি তো। আরে বলুন। সবে আবার কি দরকার ছিল? কথা পাকা হলে যা পান তার থেকে আরো 500 টাকা বেশি দেবো। ও, তাহলে তো কালকেই যেতে হয়। শুভস্য শিক্ষম। ইয়ে, মেয়ের ভালো ফটক আছে তো? আছে। মেয়ে আপনার সুন্দরী। সরকার মশাই, আগে আমাদের বাড়ির রীতিনীতিগুলো এনাকে ভালো করে বুঝিয়ে দিন। ইয়ে, আগে কিছুটা আমি বলেছি, বাকিটা আপনি বলে দিন। দাবি দেওয়ার সত্যি আমাদের কিছু নেই। জিতেন বাবুকে বলেছি আপনার সামর্থ্য অনুযায়ী, ইচ্ছে অনুযায়ী মেয়েকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিন। আমাদের কাছে মেয়ের রূপগুণই হচ্ছে সবচেয়ে আগে। জিতেন্দ্র আগে একবার এখানে আসতে পারলাম না। ও, কিন্তু হ্যাঁ, একটা কিন্তু আছে। কি কিন্তু? কি কিন্তু? কত আমার মেয়ের বিয়েতে 50,000 টাকা খরচ হয়েছে। এখন ছেলের নামে ওই টাকাটা ব্যাংকে ভরে দিচ্ছে। পারবে না, ধোকা খেয়ে যাবে, পরিষ্কার ধোকা খেয়ে যাবে। আমি তো চিনি জিতেন মুখুজ্জিকে। শ্যামলাল বাবুর গদিতে আদায় সরকার, কত টাকা মাইনে পায়। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ হয়ে। ঠিক আছে, যদি জিতেন বাবু ঠিক সময় টাকা জমা দিতে না পারেন, আপনি পারবেন? বিলক্ষণ পারবো। আজ বললে আজ, কাল বললে কাল। আমাকে একবার কৃপা করে দেখুন। হ্যাঁ, একবার কৃপা করুন না। দেখুন, জিতেন বাবুকে আমি কথা দিয়েছি, কথার খেলাপ আমি করতে পারবো না। তবে হ্যাঁ,
উনি যদি কথা রাখতে না পারেন তারপর আপনি। আপনার মেয়েকেও আমার পছন্দ হয়েছে। না না, শুধু পছন্দ নয়, মেয়ে আমাদের এ বাড়ির বউ হয়ে এলো বলে। তোমার কাছে আবার এলুম গো জিতেনদা। আবার কি হলো? মানে ওই ইয়ে আম, আরো 1010 টাকা লাগবে। সে কি গোবিন্দ, তোমার যে এস্টিমেট ছিল তার থেকে তুমি ইতিমধ্যেই 50,000 টাকা বেশি নিয়ে ফেলেছো। সেটাকে আমি শ্যামলালবাবুকে না জানিয়ে তোমাকে দিয়েছি, এখন আবার 10,000 টাকা চাইছো। কোত্থেকে আমি এত টাকা তোমাকে দিই বলো তো? যেমন করে আমাকে 50,000 টাকা দিয়েছো তেমন করেই 10,000 টাকা দিয়ে দাও। না না, শ্যামলালবাবু এর মধ্যে যদি হিসেব চেয়ে বসেন। সে আমি তালে গলে হরিবল বলে মিলিয়ে দেবো। না গোবিন্দ, শ্যামলালবাবু আমাকে বিশ্বাস করেন, আমি সে বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না। তাহলে তো কাজও আর এগোবে না। কি বলছো গোবিন্দ? ঠিকই বলছি দাদা। জিতেন বাবু। ও পরিতোষ, এসো এসো। টাকা কুড়ি এনেছো তো? আগে হ্যাঁ এনেছি। বকেয়া 20,000, অগ্রিম বাবদ এনেন 10,000। 25 বস্তা মুগ আর 100 বস্তা চাল পাঠাবেন, যে চালটা আপনি আগে পাঠিয়েছিলেন। আর শ্যামলাল বাবুকে বলবেন মাল পাঠালে আমি নিজে এসে টাকা দিয়ে যাব। ঠিক আছে, মাল ঠিক সময় পৌঁছে যাবে, তুমি এসো। নমস্কার। নমস্কার। শ্যামলাল বাবু তো কলকাতা গেছেন, ফিরতে ফিরতে 4-5 দিন লাগবে। তাতে কি হলো? ও ওর থেকে 10,000 টাকা দিয়ে দাও, উনি ফেরার আগেই আমি ফেরত দিয়ে দেবো। না গোবিন্দ, আমি আর তোমাকে টাকা দেবো না, তুমি এখন এসো। তা বললে কি হয় জিতেনদা? কাজটা না হলে যে তোমারই বদনাম হবে। তারপর কৃষ্ণার বিয়ে ঠিক হয়েছে, 50,000 টাকা পণ, তারপর বিয়ের গয়না, বেনারসি, যৌতুকের বাসন, এসব তো শ্যামলাল বাবুই দেবেন। কাজটা না হলে কিন্তু উনি বিগড়ে যাবেন, একটি পয়সাও দেবেন না। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। কিন্তু ঠিক আছে, এই শেষবার, আর কিন্তু আমি তোমাকে 1 পয়সাও দেবো না। আর লাগবে না গো জিতেনদা, তুমি আমার যা উপকার করলে আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না গো। দাও, না, দাও, ঠিক আছে, চরণটি দাও ঠিক না, আছে। দাও না, দাও। আসি আসি গো। 10,000 টাকা তুমি শাকরার দোকানে দিয়ে এলে? হ্যাঁ, দিয়ে এলাম, তাও আবার জিতেনদার নামে, কৃষ্ণার বিয়ের গয়নার জন্য অ্যাডভান্স। তুমি কি গো, নিজের মেয়ের কথাটা একবারও ভাবলে না? ভাগ্নির জন্য অতগুলো টাকা তুমি নষ্ট করলে। এ কি বলে মেয়ে মানুষের বুদ্ধি। আরে বাবা, তোমার মেয়ের বিয়ের জন্য তো টাকাটা খরচা করলাম। এই যে বললে কৃষ্ণার জন্য, কৃষ্ণার জন্যই তো কাঁটা দিয়ে আমি কাঁটা তুলবো। এই টাকাটা এসছে শ্যামলাল বাবুর ক্যাশ বাক্স থেকে, অথচ শ্যামলাল বাবু কিছুই জানে না। তার মানে তো চুরি। এই চুরি! শ্যামলাল বাবুর কানে আমি কতটা টুক করে দিয়ে দেবো। আর প্রমাণ এই অ্যাডভান্সের কাগজ। শ্যামলাল বাবু কথাটা বিশ্বাস করবে? বিশ্বাস না হয় এই দেখুন, দেখুন, নিতাই শেখরার কাছে অ্যাডভান্সের রসিদ আমার হাত দিয়ে পাঠিয়েছিল। আর হিসেবের খাতাটা খুলে দেখে নেবেন 60,000 টাকার হিসেবটা ঠিক আছে কিনা। তার মানে কিছু কিছু করে অনেক টাকা সরিয়েছে, আর আমি জানতেই পারিনি। আমি হলে কিন্তু এই কাজ করতাম না। আরে মনির যেখানে নিজে থেকে বলেছেন যে মেয়ের বিয়েতে যা লাগে উনি দেবেন, তাই বলে তুই চুরি করতে যাবি? ঠিক বলেছো, চুরি করবে কেন? দরকার হয় চেয়ে নেবে। আর শোনো, এটা ধরো, এসব লোক কারবারে থাকলে কারবার ডকে তুলে দেবে। আমি কালকেই ওকে তাড়াবো। না, দাঁড়াবেন না, এবারকার মতো ওকে ক্ষমা করে দিন। বেচারা এই বয়সে যাবেই বা কোথায় বলুন? গোবিন্দ, তুমি অনেক মহান লোক, কিন্তু আমি নই। চুরিকে আমি প্রশ্রয়